আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায়ের টিক চিহ্ন, সংক্ষিপ্ত খালিঘর পূরণ এবং আমরা দুই একটা ভাগ এবং সঠিক কিনা যাচাই করো, এর উপর আমাদের আজকের ক্লাস হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 65 পৃষ্ঠাতে দেখো যে কিছু অনুশীলনীতে কিছু টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত দেওয়া আছে, আমরা সেগুলো দেখব। 65 পৃষ্ঠা থেকে আমরা সেগুলো দেখব। বলা হয়েছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। এক্ষেত্রে আমরা এগুলা লিখতে পারি। দেখো, পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে। আচ্ছা, আমরা আগে লিখে নিচ্ছি, তারপরে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। দেখো, কয়েকটা লিখে নিই। 6573 ভাগ হচ্ছে 100 সমান কত। এই ভাগটিতে ভাগশেষ কত হবে। এই ভাগটিতে ভাগশেষ কত হবে। একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ভাজক সমান হলে ভাগফল কত হবে। একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ভাজক সমান হলে ভাজক সমান হলে ভাগফল কত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটা আগে খেয়াল করো। আমরা আগে এই তিনটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এরপর আমি অন্যগুলা করাবো। দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে খেয়াল রাখবে যে আমি তোমাদেরকে আগেই করিয়েছিলাম যে ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে, সেই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে 1 লিখতে হয়। শূন্য কখনো আগে লেখা যায় না। ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে 1 লিখতে হবে। এরপরে যদি বলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একটা 1 একটা 0। যদি বলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একটা 1 দুইটা 0। যদি বলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একটা 1 তিনটা 0। যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একটা 1 বাকি 4টা 0। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে আমাদেরকে প্রথমে 1 লিখতে হবে। এরপরে যতগুলা চাবে 1 বাদে আমাদের 0 বসাতে হবে। যেমন ধরো, যদি 3টা চায়, তাহলে আমরা একটা 1 লিখবো, দুইটা 0 লিখবো। 4টা চাইলে একটা 1 লিখবো, তিনটা 0 লিখবো। 5টা চাইলে একটা 1 লিখবো, 4টা 0 লিখবো। আর এক্ষেত্রে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমাদের বৃহত্তম সংখ্যা যেহেতু 9, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে আমরা একটা 9 লিখবো। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলে আমরা 2টা 9 লিখবো। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে আমরা 3টা 9 লিখবো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে আমরা 4টা 9 লিখবো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে আমরা 5টা 9 লিখবো। এইরকম ভাবে যে কয়টা বৃহত্তম সংখ্যা চাবে, আমরা সেই কয়টি আমরা কি লিখবো, 9 লিখবো। শুধু আমাদের একটু বোঝার বিষয় হলো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে। তো এখানে দেখো, বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে আমরা লিখবো প্রথমে একটা 1 বাকি 4টা 0। এবার এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, খেয়াল করো, ভাগ আমরা এটা কয়েকভাবে করতে পারি, দেখাই দিচ্ছি তোমাদেরকে। তাহলে আমরা যদি 100 দ্বারা 100কে ভাগ করি, যাবে একবার 100। এবার 0 কেটে নিয়ে আসলাম, 0 মধ্যে যায় না, এই জন্য বসবে 0। এবার আরেকটা 0 কেটে নিয়ে আসলাম, 0 মধ্যে যায় না, এই জন্য বসবে আরেকটা 0।
আমরা এভাবেও এই ভাগটা করতে পারি, অথবা যেহেতু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা বুঝতেই পারতেছি যে একটা 1 লিখে 4টা শূন্য, যেহেতু 100 দ্বারা ভাগ করতে বলছে তাহলে আমরা এটাকে এইভাবেও ভাগ করে দিতে পারি। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা। তাহলে যদি আমরা 1 দ্বারা 1 কে ভাগ করি 1 আর 2টা শূন্য, আমাদের উত্তর হচ্ছে কত? 100। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারে দেওয়া আছে উত্তর 100। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার দেখো কি বলছে যে 6573 কে 100 দ্বারা ভাগ করলে 100 ভাগ 100 সমান কত? সমান কত? এটা ভাগফল চেয়েছে, এখানে একটা উত্তর ভাগফল চেয়েছে। আবার বলছে এই ভাগটিতে ভাগশেষ কত হবে? তাহলে এখানে যদি আমাদের এইটুকু উত্তর চায় তাহলে আমরা এটা ভাগফল বের করব। কিভাবে বের করব দেখাচ্ছি তোমাদেরকে। যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 6573, 100 600 মধ্যে যায় 6 বার, এখানে আমাদের হবে 600, থাকলো কত? 57, আনলাম 3 কেটে, যাবে কতবার? 5 বার, এখানে হবে আমাদের 500, থাকলো কত? 73। এই অঙ্কে যদি আমাদের ভাগফল চায় তাহলে আমাদের উত্তর হবে কত? 65। আর যদি আমাদের ভাগশেষ চায়, যেহেতু বলছে যে এই ভাগটিতে ভাগশেষ কত হবে, তাহলে আমাদের উত্তর হবে ক নাম্বার, সেটা হচ্ছে কত? এই যে আমাদের ভাগশেষ কত? 73। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন, রাইট। কিন্তু যদি তোমাকে যদি বলে যে ভাগফল কত তাহলে আমরা 65 লিখব, আর যদি বলে ভাগশেষ কত তাহলে আমরা লিখব 73। একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক সমান হলে খেয়াল করতে হবে যে আমরা যদি ধরি যে কত? ভাজ্য 8, আবার এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, অথবা যদি আমরা ধরি 2, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, অথবা যদি ধরি আমরা 5, এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, সবটাই যদি একই হয়, অর্থাৎ ভাজ্যও যা ভাজকও তাই, ভাজ্যও যা ভাজকও তাই, ভাজ্য যা ভাজকও তাই, এই ক্ষেত্রে আমাদের ভাগফল কত হবে? 1। 2 1 কে 2, 5 1 কে 5, অর্থাৎ ভাজ্য আর ভাগফল যদি একই থাকে সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে হচ্ছে খ নাম্বার, কত আছে দেওয়া? 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই 3টা টিক চিহ্ন বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি তোমাদেরকে 4 নাম্বারটা লিখে দিচ্ছি, দেখো বোর্ডে খেয়াল করো খুব ভালো করে। অবশ্যই আমার ভিডিওগুলো খুব ভালো করে দেখবে, দেখার পরে আশা করি সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এই পর্যায়ে দেখো আমরা 4 নাম্বার লিখব। 625 ভাগ খালিগড় সমান 25। খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? বলছে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে। এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, আমরা বের করব, বের করে উত্তর লিখব। 5 নাম্বার, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়? বলছে শেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়? কত হয়? 6 নাম্বার বলছে ভাগফল 5 ভাজক ভাগফলের 5 গুণ হলে ভাজ্য কত? ভাগফল 5 এবং ভাজক ভাগফলের ভাজক ভাগফলের 5 গুণ হলে ভাজ্য কত? 7 নম্বরে বলছে 340 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে? 340 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে?
প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে 625কে 625 ভাগ খালি ঘর সমান 25, খালি ঘরে কোন সংখ্যাটি বলবে? তাহলে দেখো যেহেতু এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে তাহলে আমরা এই 625কে যদি এই 25 দ্বারা ভাগ করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। 62 মধ্যে যাবে 2 বার, 50 থাকলো কত 12, আনলাম 5 কেটে, 5 25 সঙ্গে 105, 125 থাকলো কত 0। তাহলে এই 625কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি আমাদের উত্তরও কত আসবে 25। এটা আমাদের উত্তর দেওয়া আছে, দেখো কয় নাম্বারে, বড় ঘ নাম্বারে দেওয়া আছে কত 25। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়? নিঃশেষে বিভাজ্য মানে কি, ধরো একটা সংখ্যা আমরা যদি এরকম ভাবে ভাগ করি, এটা আমি বোঝানোর জন্য লিখতেছি জাস্ট, ধরো 2 দ্বারা যদি আমরা 4কে ভাগ করি, 2 একে 2, 2 দুগুণা 4, এই যে শেষে শূন্য, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হয় এটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য। তো বলছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত? নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ আমাদের হচ্ছে ঘ নাম্বার, এইখানে বানান করে দেওয়া আছে, ভাগশেষ হচ্ছে আমাদের কত 0। আশা করি বুঝতে পেরেছ। ভাগফল 5 এবং ভাজক ভাগফলের 5 গুণ, তাহলে ভাগফল যদি দেওয়া আছে কত 5 আর ভাজক ভাগফলের 5 গুণ, তাহলে ভাজক কত ভাগফল 5, ভাজক হচ্ছে ভাগফলের 5 গুণ, তাহলে কত হলো 25। তাহলে ভাজক যদি 25 হয়, ভাগফল যদি 5 হয়, তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্র চাইছে ভাজ্য সমান কত? তাহলে ভাজ্য সমান আমরা এইভাবে লিখতে পারি যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল। তাহলে এখানে ভাজক আমরা পেলাম কত 25 আর ভাগফল আমরা পেলাম কত 5 দেওয়া আছে, তাহলে 5 25 সং 125, 5 25 সং কত 125। এটা আমাদের উত্তর দেওয়া আছে বড় গ নাম্বারে দেওয়া আছে, দেখো বইয়ের মধ্যে দেখো 125। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 125। 340 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে? প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, ভাগ করার কথা বলেছে, এজন্য আমরা 340 কে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দ্বারা ভাগ করব, যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে আমাদের সংখ্যা। 17 দ্বারা যদি আমরা 34 কে ভাগ করি, 17 দোকানা 34, আনলাম শূন্য কেটে, শূন্যর মধ্যে ভাগ যায় না, এজন্য হবে 0। তাহলে দেখো এটা আমাদের ছোট ঘ নাম্বার, এটা দেওয়া আছে কত 20। তাহলে আমরা বুঝলাম যে এই টিক চিহ্নর উত্তর হবে আমাদের কত 20। আশা করি প্রিয় শিক্ষার্থীরা যে 7টা টিক চিহ্ন তোমাদেরকে বোঝালাম খুব ভালোভাবে বুঝেছো, এবং এই নিয়ম থেকে যে কোনো টিক চিহ্ন আসুক না কেন আশা করি তোমরা পারবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত দেখাবো এই অধ্যায়ের, যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকলে কিভাবে আমরা সেগুলা উত্তর বের করব। ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র বলছে, ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র লিখতে বলছে। সূত্র খেয়াল করো, তাহলে আমরা ভাজ্য নির্ণয়ের সূত্র, ভাগশেষ নাই তাহলে তো সহজ একেবারে, ভাজ্য সমান কত ভাজক গুণ ভাগফল, কেবলই আমরা ঠিক চিহ্নতে পড়ে আসলাম ভাজক গুণ ভাগফল, এটা তোমরা পড়ে রাখবে, মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বার বলছে 240 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে? কেবলই একটা অঙ্ক করলাম, এই যে দেখো সেম একই নিয়ম, এখানে 340 ছিল, এখানে 240, 240 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে, ভাগফল 12 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, যেহেতু ভাগ করার কথা বলছি তাহলে আমরা এই 12 দিয়ে 240 কে ভাগ করব, 12 দুগুণা 24, শূন্য কেটে নিয়ে আসলাম, 12 দ্বারা শূন্যকে ভাগ করা যায় না, ভাগ করা না গেলে ভাগফল একটা শূন্য, ভাজ্যের নিচে একটা শূন্য, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কত 20। এটার উত্তর হচ্ছে আমাদের 20। 3 নাম্বার দেখো কি বলছে, যে 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে? বলছে দেখো এটি লিখে দিচ্ছি আমি, যে 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে? কয়টি রং পেন্সিল কেনা যাবে?
পেন্সিল কেনা যাবে। খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে দেখো দেওয়া আছে যে 500 টাকা দিয়ে কয়টি 25 টাকা মূল্যে, তাহলে এই 25 দ্বারাই যদি আমরা 500 কে ভাগ করে দেই আমরা উত্তরটা পেয়ে যাব। 25 দিয়ে 50 কে ভাগ করলে যাবে 2 বার, 50 নিয়ে আসলাম শূন্য কেটে, 25 দ্বারা শূন্যকে ভাগ করা যায় না, এই জন্য বসবে শূন্য। তাহলে এটা দ্বারা আমরা কয়টি রং পেন্সিল কিনতে পারবো? 20টি। এটার উত্তর 20, এটার উত্তর 20। আশা করি বুঝতে পেরেছো। একটি বাক্সে 20টি পুশপিন থাকলে 400টি পুশপিনের জন্য কয়টি বাক্স লাগবে? বলছে যে একটি বাক্সে 20টি পুশপিন থাকলে 400টি পুশপিনের জন্য কয়টি বাক্স লাগবে? 400টি পুশপিনের জন্য কয়টি বাক্স লাগবে? বাক্স লাগবে। দেখো একটা বাক্সে 20টা পুশপিন আছে, তাহলে 20 দ্বারা যদি আমরা 400কে ভাগ করে দেই তাহলে আমরা পুশপিন সংখ্যা পেয়ে যাব, বাক্স সংখ্যাটা পেয়ে যাব। 20 দোগুণা 40, আনলাম শূন্য কেটে, 20 দ্বারা শূন্যকে ভাগ করা যায় না, এর জন্য হবে শূন্য। তাহলে আমাদের বাক্স লাগবে কয়টা? 20টা। 5 নাম্বার দেখো যে এক হালি ডিমের দাম 40 টাকা হলে 9টি ডিমের দাম কত? খুবই সহজ অঙ্ক, ঐকিক নিয়মের। এর আগে এই নিয়ম থেকে তোমাদের অঙ্ক করানো হয়েছে যে এক হালি ডিমের দাম 40 টাকা হলে 9টি ডিমের দাম কত? কত? খেয়াল করো যে আমরা জানি যে এক হালি কয়টি? আমরা জানি এক হালি কয়টি? 4টি। তাহলে আমরা বুঝতে পারি যে এখানে লিখতে পারি যে 4টি ডিমের দাম 40 টাকা। তাহলে 4টি ডিমের দাম 40 টাকা হলে একটি ডিমের দাম 40 ভাগ হলো 4 সমান 10 টাকা। 4 10 40 টাকা। তাহলে 9টি ডিমের দাম বের করতে বলেছে, তাহলে 9টি ডিমের দাম 10 গুণন হচ্ছে 9, অবশ্যই বাড়বে, 9 10 90 টাকা। তাহলে আমরা পেলাম যে 9টি ডিমের দাম হচ্ছে আমাদের 90 টাকা। এক্ষেত্রে 9 না চেয়ে যদি 10 চাইতো তাহলে লিখতাম 10 গুণন 10। যদি বলতো যে 20টি ডিমের দাম তাহলে লিখতাম 20 গুণ 10। এরকম ভাবে যে কয়টা চাইবে সে কয়টা। আমরা এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে খালি কয়টি, আর প্রথমে যেটার মান দেওয়া থাকবে তারপর আমরা একটির মান বের করতে হবে। একটির মান বের করে ভাগ করব, আমরা একটার মান বের করতে হলে ভাগ করব, এরপরে যদি বেশি চাই, একের অধিক চাই, তাহলে আমরা গুণ করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এই পর্যায়ে দেখো আমি তোমাদেরকে খালি ঘর যে অঙ্কগুলো আছে সেগুলো দেখাবো। তো খালি ঘরের অঙ্কগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এবং এগুলো আমাদেরকে শেখা লাগবে। তার আগে আমি তোমাদের একটা অঙ্ক লিখে দিচ্ছি, যে খালি ঘরের আগে লিখে দিচ্ছি যে 390 ভাগ 7 এর ভাগফল এর ভাগফল 50 ও ভাগশেষ 5। বলছে সঠিক কিনা যাচাই করি। এই ওনারা যে কথাটা বললো যে 390 ভাগ 7 এর ভাগফল 50 ও ভাগশেষ 5, এই কথাটা সঠিক কিনা এটা আমরা যাচাই কিভাবে করব? এটা আমরা যাচাই করব 7 দিয়ে 390 কে ভাগ করব।
খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের কোনো অঙ্ক যদি থাকে তাহলে আমরা এভাবে লিখব। দেখো 7 দ্বারা 39কে ভাগ করলে 5 7 35 থাকলো কত, 9 থেকে 5 বাদ দিলে 4, 3 থেকে 3 বাদ দিলে 0, আনলাম 0 কেটে। আবার দেখো 5 দ্বারা যদি আমরা 40কে ভাগ করি, 5 7 35, তাহলে উপরে যদি 0 থাকে 0কে 10 ধরতে হবে, 10 থেকে 5 বাদ দিলে 5, আর তোমার 1 1 আর 3 4, 4 থেকে 4 বাদ দিলে 0। তাহলে দেখো ওনারা শর্ত জুড়ে দিয়েছে যে এই 390/7 এর ভাগফল 50, তাহলে আমাদের ভাগফল কত আসলো 55, ভাগশেষ কত 5, তাহলে আমাদের 5 মিলে গেছে, কিন্তু এই ভাগফল মিলে নাই, তার মানে এটা আমাদের সঠিক নয়, এটা আমরা লিখব সঠিক নয়। আর যদি এখানে 50 পেতাম, আমরা এখানে 5 পেতাম, তাহলে আমরা এটা লিখতাম কি, এটা আমাদের হচ্ছে কি সঠিক। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি তোমাদেরকে খালি ঘরগুলো দেখানোর পরে আজকে আমাদের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তো খালি ঘরের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো, খুবই গুরুত্বপূর্ণ। যে আমি এখান থেকে তোমাদের 2টা খালি ঘর দেখাবো, বাকিগুলো তোমরা দেখে নিবে যে খালি ঘর পূরণ। এই যে খালি ঘরটা দেখো, আমরা অন্য জায়গায় রাফ করে এখানে শুধু উত্তর বসিয়ে দেব। খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা জানি যে গুণ এবং ভাগের কাজ যদি থাকে, বাম পাশে যেটা দেওয়া থাকবে সেটার কাজ আমাদের আগে করতে হবে। যেহেতু বাম পাশে যদি ভাগের কাজ দেওয়া থাকে আমরা ভাগের কাজটা আগে করব, যদি গুণের কাজ দেওয়া থাকে তাহলে আমরা গুণের কাজটা আগে করব। সাধারণ নিয়ম অনুপাতে ভাগের কাজটা আগে করতে হয়, কিন্তু খেয়াল করো 13 দিয়ে কিন্তু 9কে ভাগ করা যাবে না, এই জন্য আমরা এখানে আগে গুণ করব। 8 নং 72 2 হাতে আমার 7, 7 নং 63 আর সাথে 70, ভাগ হচ্ছে 13, 13 দিয়ে যদি আমরা ভাগ করি খেয়াল করো কত আসবে, 5 13 65, থাকলো 5, 10 থেকে 5 বাদ দিলে 5 হাতে আমার 1, 7, 7 থেকে 7 বাদ দিলে 0, আনলাম 2 কেটে, 4 13 52, তাহলে আমরা উত্তর পেলাম কত 54। তাহলে এইটুকু বরাবর আমরা খালি ঘরে বসাতে পারি কত 54। আশা করি বুঝতে পেরেছো। তো আরেকটা খালি ঘর দেখিয়ে আমার আজকের মতো ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। তো খেয়াল করো, এইটা খুব ভালো করে দেখবে। 4 নাম্বার যে খালি ঘরটা আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 658 ভাগ 47 গুণ কত 34। আগেই বলেছি যে বাম পাশে যে চিহ্নটা থাকবে সেটা আমরা আগে করব, যদি গুণ থাকে গুণ করব, ভাগ থাকলে ভাগ করব। তাহলে যেহেতু এখানে আমাদের ভাগের কাজটা আগে দেওয়া আছে বাম পাশে, তাহলে আমরা ভাগ করব, 47 দিয়ে ভাগ করব কাকে, 658কে ভাগ করে দাও। তাহলে 65 মধ্যে যাবে একবার, এখানে হবে 7 কে 7, 4 1 4 47, 15 থেকে 7 বাদ দিলে 8, হাতে আমার 1, 1 আর 4 5, 6 থেকে 5 বাদ দিলে 1, আনলাম 8 কেটে 88। তাহলে এটা আমরা 4 বার দিয়ে দেখি কত হয়, 4 7 28 8, হাতে আমার 2, 4 4 16 আর 2 18, মিলে গেছে। তাহলে এখানে আসলো আমাদের 14, আর এখানে আমরা দেব গুণ চিহ্ন কত 34। এবার 14 দিয়ে যদি 34কে গুণ করি, 4 4 16 6, হাতে আমার 1, 4 একে 4 আর 1 5, 3 4 12 2, হাতে আমার 1, 3 একে 3 আর 1 4, তাহলে 6 5 আর 2 7, 4 476। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খালি ঘরের এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, এবং আমার চ্যানেলটা বেশি থেকে বেশি শেয়ার করবে। আর যে অঙ্কগুলো তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেগুলো সলভ করে দেব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।